জনাব ফাহিম মাসুর, আপনার কাছে আপনারা একটা অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্সের সদস্য হিসেবে আপনি কাজ করেছেন। সেখানে তো বেশ কতকগুলো আসলে কৌশল নির্ধারণের পরামর্শ আসলে সরকারকে দিয়েছিলেন। আমি একটু ছোট করে আগে জানতে চাই যে সেই সমস্ত পরামর্শের কয়টা আসলে বাস্তবায়ন হয়েছে বা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে? ধন্যবাদ। আসলে শুনতে খারাপ লাগবে, কোনোটাই আসলে বাস্তবায়ন হয়নি। এবং আমার ধারণা এটা যে শুধুমাত্র আমাদের যেই টাস্কফোর্সটা বললেন সেটার ক্ষেত্রেই এরকম ব্যাপার তা না। আমার ধারণা রিয়াজ ভাই আরও ভালো বলতে পারবেন, অনেকগুলো টাস্কফোর্স তৈরি হয়েছিল বিভিন্ন মন্ত্রণালয়ে, ইভেন বেশ কিছু কমিশনও তৈরি হয়েছিল। খুব বেশি কিন্তু আসলে আমরা দেখি নাই যে তাদের উপরে কাজ হচ্ছে। তো মানে যেই টাস্কফোর্সটার কথা আপনি বললেন সেখানে প্রায় অ্যাটলিস্ট 20-25টা মন্ত্রণালয়ের জন্য সুপারিশ ছিল এবং মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু বলাও হয়েছিল, অফিসিয়াল ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছিল যাতে অ্যাটলিস্ট প্রতিটা মন্ত্রণালয় একটা করে হলেও সুপারিশ বাস্তবায়ন করে। কিন্তু আমরা যতটুকু জেনেছি মন্ত্রণালয়ের যে ব্যুরোক্রেসি, তারা আসলে এই রিপোর্টটা ভালো করে পড়েও দেখেনি, বেশিরভাগই আসলে পড়েও দেখেনি। তো না পড়লে ইমপ্লিমেন্টেশনের তো প্রশ্নই উঠে না। নিশ্চয়ই। কিন্তু এইবার আমি আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্নটা করতে চাই, এখন আসলে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের প্রত্যাশা সব পক্ষ থেকেই করা হচ্ছে। ব্যবসায়ীরা যেমন বলছেন, একই সাথে গবেষক বিশ্লেষকরাও সেই পরামর্শই দিচ্ছেন। বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেও সেই রকমই বার্তা আসছে যে নির্বাচিত সরকার না হলে আসলে বিনিয়োগ হবে না, অর্থনীতি চাঙ্গা হবে না। আপনার কাছে কি মনে হয় যে এই যে কমিশনগুলো বা আপনারা যারা কাজ করলেন, অনেক পরিশ্রম করে নানান রকম পরামর্শ দিলেন, সেগুলো একটা নির্বাচিত সরকার আসলে এই চাওয়াগুলো, এটা তো জনগণেরই চাওয়া, সেগুলো পূরণ হবে বা হওয়ার ধারাবাহিকতা থাকবে? আমরা তো নিশ্চয়ই আশা করি। কিন্তু দেখেন, যে কোনো নির্বাচিত সরকারের নিজস্ব কিছু এজেন্ডা থাকে, নিজস্ব কিছু প্ল্যানিং থাকে। তো আমার ধারণা বাংলাদেশে যে সকল রাজনৈতিক দলগুলোর আসলে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে, ওনারা কিন্তু অলরেডি কাজ করছে। বাট সেই জায়গাটাতে আমি আশাবাদী। বাট ফ্র্যাঙ্কলি যদি বলেন, আমরা আসলে আশা করেছিলাম কিছু সংস্কার এই সরকারই করবে। কারণ দেখেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সংস্কার এমন একটা জিনিস যেটার কিন্তু বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স আসে। একটা বড় রেজিস্ট্যান্স আসে কিন্তু বিভিন্ন ভেস্টেড গ্রুপের থেকে, এবং এই ভেস্টেড গ্রুপরাও কিন্তু আসলে বিভিন্ন পলিটিক্যাল পার্টির আশ্রয়ই থাকে। এবং আমরা যখন এই জন্য আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন কিছু কিছু সংস্কার, আমি বলছি না কিছু বড় সংস্কার পলিটিক্যাল গভর্নমেন্টের সময় বাংলাদেশে হয়েছে, কিন্তু আবার কিছু কিছু সংস্কার আমরা জানি বিভিন্ন পলিটিক্যাল ইকোনমিক কারণে ডিফিকাল্ট হয়। আরেকটা বড় জায়গা হয় আর কি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংস্কারের বাধা যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্ট্রাকচার, সিস্টেম এবং আমলাতন্ত্রটা কিন্তু দেখা যায় যে মানে নর্মালি আমরা আশা করেছিলাম অগাস্টের পরে এই আমলাতন্ত্রটা আসলে কিছুটা হলো, বিকজ এই গত 15 বছর তো শুধু আগের সরকার নিজে করেনি, আমলাতন্ত্রকে ইউজ করেই তারা এই সব জিনিস করেছে। ভাইস ভার্সা, সরকার আমলাতন্ত্র ব্যবহার করেছে নাকি আমলাতন্ত্র সরকারকে ব্যবহার করেছে। তো তখন আমাদের কাছে মনে হয়েছিল যে ওনারা বোধহয় এইবার একটু সফট হবে, রেজিস্ট্যান্সটা কমাবে। কিন্তু আপনি দেখেন, আমরা যদি এনবিআর এর ক্ষেত্রেও দেখি বা অন্যান্য বিভিন্ন জায়গায়, যখনই এই সরকার আসলে কিছু সংস্কার প্রস্তাব এবং ইকোনমিক পার্সপেক্টিভে বলছি আনতে চেয়েছে, একটা রেজিস্ট্যান্স তারা মুখে হয়তো বলেনি, কিন্তু বিভিন্নভাবে এটাকে মানে ঠেকায় দেওয়া বা এটাকে যাতে কোনোভাবে ইলেকশনের পরে পর্যন্ত দেওয়া যায়, তখন তারা নতুন স্ট্র্যাটেজি নেবে। এই জিনিসটা কিন্তু আসলে আমরা দেখেছি এবং এটা কিন্তু আসলে আমাদের চোখের সামনেই হয়েছে। তো আমার কাছে যেটা মাসুর ভাইও বললেন, সবচেয়ে বড় ব্যর্থতা এই সরকারের, যে তাদের যেই পলিটিক্যাল উইলটা ছিল, তাদের যে মোরাল একটা পাওয়ার ছিল, সেটাই কিন্তু তারা ইউজ করার সুযোগ ছিল, এবং এটা কিন্তু খুব লিমিটেড উইন্ডো অফ অপরচুনিটি দিনে দিনে কমে যাচ্ছে। এখন ওই সংস্কারটা ভেরি ডিফিকাল্ট হবে, যদি এটা আজ থেকে 6 মাস আগে অনেক সংস্কার সরকার করে ফেলতে পারত, এখন কিন্তু করা ডিফিকাল্ট হবে। তো দিস হ্যাজ বিন আমার দৃষ্টিতে অপরচুনিটি লস। মানে তাহলে কি এই যে এই সরকারের যে অপরচুনিটি লসের কথা আপনি বলছেন, যে সুযোগটা নেওয়ার সুযোগ ছিল যেটা তারা নিতে পারেনি, 1 বছরের মধ্যেও আমরা কোনো সংস্কার দেখলাম না, সে কারণেই কি আসলে এখন এই নির্বাচনের তাগিদটা আরও বেশি সামনে চলে এসেছে? অ্যাবসলিউটলি। দেখেন, আপনি যদি চিন্তা করেন, সরকারের যখন অগাস্টের পরে বাংলাদেশের কিন্তু বেশিরভাগ সিভিল সোসাইটি বলেন বা ইভেন ব্যবসায়ীরাও, তারা কিন্তু দে ওয়ার ভেরি হ্যাপি, দে ওয়ার ভেরি এক্সাইটেড
দ্যাট আমাদের অনেক যে স্ট্রাকচারাল ইস্যু ছিল যেগুলো, যেমন ব্যাংকিং কথা যেটা বলা হলো, যে ব্যাংকিংয়ের আসলে বেনিফিট কে পেয়েছে? কিছু অলিগার্করা পেয়েছে। কোনো ছোট ব্যবসায়ী বলেন বা জেনুইন ব্যবসায়ীরা কিন্তু ব্যাংক থেকে লোনই পায় নাই গত 10-15 বছর, মানে প্রপার সিস্টেম ব্যবহার করে। তো সবচেয়ে বড় কিন্তু মানে সাফার করেছে আসলে জেনুইন ব্যবসায়ী, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা। দে ওয়ার ভেরি এক্সাইটেড। কিন্তু আমরা দেখলাম যে আসলে এই সরকারের ক্ষমতা থাকার পরেও, অপরচুনিটি থাকার পরেও, দে হ্যাভ নট মেড এনি সিগনিফিকেন্ট ইকোনমিক রিফর্ম, যেটা আসলে এই গ্রুপটাকে অনেক বেশি এনকারেজ করতো। এই জন্য এখন সবাই মনে করছে যে যেহেতু এই সরকার পাচ্ছে না, তাহলে শুধু শুধু এই সরকার আর বেশি দিন থাকার দরকার কি? নির্বাচন হওয়ার পর আরেক নতুন সরকারের কাছে যেই আসুক অন্তত সে জনগণের এবং আমরা বলতে পারবো যে তুমি এটা করো। এই সরকার তো আসলে সমস্যা হচ্ছে যে এই সরকার শুনে কিন্তু কিছু করে না। তো সেটা একটা শুনেও কিনা সেটা নিয়েও আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছে একটা ভিন্ন বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যে আপনি তো একই সাথে BDjobs.com এরও প্রতিষ্ঠাতা। একটু আমাদেরকে যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন যে এই যে 1 বছরের, যেহেতু এখানে চাকরির বিজ্ঞাপন নিয়েই মূলত কাজ, সেখানে যদি একটু পার্থক্য জানতে চাই যে বিগত সময়ের তুলনায় এই 1 বছরে আসলে কি পরিমাণ চাকরির সুযোগ তৈরি হয়েছে, এটা কি কমেছে নাকি বেড়েছে? সেটি দিয়ে আসলে বোঝা যাবে হয়তো আমরা যে কথাটি বলছি যে অর্থনীতির গতি, সেটার সাথে তো কর্মসংস্থানের গতিও সম্পৃক্ত। আপনার কাছে একটু জানতে চাই। না, নিঃসন্দেহে আপনার গত 1 বছরে যদি আমাদের ডাটাই আমরা বলি, যদিও আমরা তো আসলে খুব একটা ছোট সেগমেন্টে, মানে গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট সেক্টরে কাজ করি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে অলমোস্ট 10-15% মতো ডিগ্রোথ হয়েছে, মানে কমেছে। জব পোস্টিং যদি বলেন কোম্পানিগুলোর, সেটা কমে গেছে। এটা অনেকগুলি কারণ আছে। একটা তো হচ্ছে যে আমাদের ইকোনমিক একটা স্লো ডাউন চলছে, হ্যাঁ, মানে সব জায়গাতেই, একেবারে বড় কর্পোরেট থেকে শুরু করে, মাল্টিন্যাশনাল থেকে শুরু করে SME লেভেল পর্যন্ত সবাই কিন্তু এখন অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে লোক ছাঁটাইও করেছে। আমরা তো অত মানে খবর পাইনি, বাট অতএব নতুন হায়ারিং একটা বন্ধ আছে। আরেকটা কিন্তু বড় ইম্প্যাক্ট কিন্তু হয়েছে একটা সেগমেন্টে, যদিও সেটা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে। USAID-এর ফান্ডিং বন্ধ হওয়ার পরে কিন্তু আসলে বাংলাদেশের অনেক ডেভেলপমেন্ট যারা অর্গানাইজেশন, তারা কিন্তু একটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট হয়েছে এবং অনেকেই কিন্তু তাদের মানে কর্মীকে ছাঁটাইও করেছে। তো সেই ব্যাপারগুলো আছে। বাট আমি জাস্ট একটু মানে কনটেক্সটটা আবার একটু যদি অন্যখান থেকে আনি, সেটা হচ্ছে যে এই যে মানে আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র, যদিও আমরাও তো এখন বলছি পেপারে আসতেছে যে আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে, অফকোর্স বাড়ছে, কিন্তু এইটা কিন্তু গত মানে 8-10 বছরের একটা বড় প্রবলেম। কারণ আমরা যদিও দেখেছি বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, বাট যে জবলেস গ্রোথ যে বলাটা হচ্ছে, এটা কিন্তু আসলে ধারাবাহিকতা। তো এই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের ইনফ্যাক্ট এই টাস্ক ফোর্সে বা অন্যান্য জায়গায় কিন্তু একটা বড় রেকমেন্ডেশন ছিল যে আমাদের এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা শুধুমাত্র একটা ইকোনমিক প্রবলেম না, এটা কিন্তু এক সেন্সে একটা সোশ্যাল প্রবলেম। খুব সংক্ষেপে বলি, বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমরা উই আর অ্যাকচুয়ালি প্রডিউসিং মোর নাম্বার অফ গ্র্যাজুয়েটস দ্যান উই নিড। প্রতি বছর যে 21-22 লাখ জব মার্কেটে ঢুকছে, তার মধ্যে এখন প্রায় 7 থেকে 8 লাখ হচ্ছে গ্র্যাজুয়েট। আমাদের মতো ইকোনমি, একটা ম্যানুফ্যাকচারিং ইকোনমিতে এত গ্র্যাজুয়েট দরকার নাই। তো সেই জায়গাটাতে আমরা গ্র্যাজুয়েট তৈরি করছি এবং এরা তো বেসিক্যালি আনএমপ্লয়েড থাকারই কথা। কারণ একটা গার্মেন্টস আসলে মানে তার 10,000 লোকের মধ্যে 9,500 লোক নাই আসলে যারা আসলে গ্র্যাজুয়েট হওয়ার দরকার নেই, 400-500 গ্র্যাজুয়েট হওয়ার দরকার আছে। তো সেই জায়গাটাতে আসলে আমাদের এই পাইপলাইনে যে আমাদের এত স্টুডেন্টরা গ্র্যাজুয়েট হচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি প্রায় 2200 মতো কলেজ আছে, 4 থেকে 5 লক্ষ লোক বার হচ্ছে, এই জায়গাগুলিতে আসলে কাজ করার। নতুন সরকার বা নির্বাচন হলে এই যে আমাদের সামগ্রিক যে সমস্যাগুলো, মানে এটাতে একেবারে খুব ফান্ডামেন্টাল প্রবলেম, যেটি আপনি বলছিলেন যে শিক্ষা ব্যবস্থা একদিকে যাচ্ছে আর কর্মসংস্থান বা কাজের সুযোগটা আসলে আর এক রাস্তায়, এই সমস্যাগুলোও আসলে খুব সমাধান মিলবে কিনা সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইব। কিন্তু নির্বাচিত সরকার আসলে কি এই যে নীতিগুলোর কথা আপনি বলছিলেন, যে আমাদের শিক্ষা ব্যবস্থা একদিকে কিন্তু চাকরির বাজার আবার আর একদিকে, এই যে একেবারে খুব ফান্ডামেন্টাল জিনিসগুলোতে পরিবর্তনের সুযোগ আসলে কি আদৌ আছে কিনা? কারণ যাদের কাছে সীমাবদ্ধতা ছিল না কোনো, যারা হয়তো ভেঙে চুরে গড়তে পারতেন, তারাই তো ব্যর্থ হলেন। না দেখেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা মনে করি যে বড় বড় সব সংস্কার যদি বলি বা পরিবর্তন যদি বলি, সেটা আসলে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে সম্ভব না। কারণ অ্যাডমিনিস্ট্রেশন সবসময় সব কান্ট্রিতেই কনজারভেটিভ।
তাদের মাথা থেকে ইনোভেটিভ আইডিয়া, ডিসরাপটিভ আইডিয়া আসবে না। হ্যাঁ, এটা কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে আমাদের মানে রাজনীতিবিদদের থেকেই আমরা এক্সপেক্ট করি। হ্যাঁ, ইভেন আপনি যদি দেখেন না, বাংলাদেশের অনেক মানে যেহেতু এখন কথা হচ্ছে হয়তো সামনের সরকার তো বাংলা জাতীয়তাবাদী দলের সরকার তো হতে পারে, তো আপনি যদি ব্যাক করেন আপনার মানে যেই সময় জিয়াউর রহমান সাহেব ছিলেন ওই সময় কিন্তু উনি বেশি দিন ছিলেন না, 4 বছরও কিন্তু বেশ বড় বড় কিছু মানে ডিসরাপটিভ ইনোভেটিভ জিনিস হয়েছিল। তখনই কিন্তু আসলে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালু হলো, প্রচুর ফরেন মানে বিদেশের লোক যাওয়া শুরু করলো। তো ওরকম কিছু ইনিশিয়েটিভ কিন্তু আসলে যে গভর্নমেন্টই আসুক না কেন তাদের কিন্তু নিতে হবে, এবং এটা মানে কোনোভাবেই যদি আমরা আসলে অ্যাজ ইউজুয়াল চলি, যেখানে হয়তো আমলারা কিছু আইডিয়া নিয়ে আসবে, মন্ত্রীরা সেটাকে অ্যাপ্রুভ করবে, এভাবে হবে না। আমি মনে করি আমাদের যেই ধরনের বড় বড় প্রবলেম, এই যেটা আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ইট ইজ এ হিউজ প্রবলেম, এবং দেখা যাচ্ছে যে আসলে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা কিন্তু আসলে এখন শুধু ইকোনমিক প্রবলেম না, ইট ইজ এ সোশ্যাল প্রবলেম। তার থেকে বড় কথা পলিটিক্যাল প্রবলেম। এই জুলাই আন্দোলনটা তো হলো আসলে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। নিশ্চয়ই। তো সেই জায়গাটাতে পলিটিক্যাল পার্টিগুলোর বুঝতে হবে যে তারা যদি এই প্রবলেমগুলো সলভ মানে করতে না পারে, পরিবর্তনের নেতৃত্বটা আসলে এবং রাজনীতিকদের না হলে তারা নিজেরাই বিপদে পড়বে। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।